হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে ইউনিট 3-রই একটা ছোট্ট চ্যাপ্টার। তার নাম হচ্ছে মানব কল্যাণে অণুজীব। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে অণুজীব। এখন অনেক ব্যাকটেরিয়া, ছত্রাক বা এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো, মেনলি ব্যাকটেরিয়াকে মানুষের বিভিন্ন ব্যবহারিক জীবনে বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যেই অ্যাস্টেরিয়া কোলাই থাকে অন্ত্রে, যেটা ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করে। তো মাইক্রোবস বিভিন্নভাবে মানুষের কার্যকারিতার সাথে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন উপকারিতা পেয়ে থাকি। তার একটা উপকারিতা থেকে আমি শুরু করব, সেটা হচ্ছে সিওএইচ ট্রিটমেন্ট। প্রথমত আমাদের জানতে হবে যে সিওএইচ জিনিসটা কি। সেটা হচ্ছে মোটামুটি, যদি তোমরা সবাই দেখো যে আমাদের প্রত্যেকটা সিটি, ভারতবর্ষের ম্যাক্সিমাম সিটি সব কিন্তু এক একটা নদীকে কেন্দ্রিক করে গড়ে উঠেছে। যদি আমাদের কলকাতায় দেখি গঙ্গা নদীর তীরে, পাটনা যদি দেখি, বারাণসী, এলাহাবাদ, কানপুর, দিল্লি যমুনা নদীর তীরে, মোটামুটি অলমোস্ট লখনৌ, বড় বড় যা সিটি আছে কোনো না কোনো জলাশয়ের ধারে গড়ে উঠেছে। এখন প্রত্যেকটা সিটি থেকেই কিন্তু যদি আমরা দেখি প্রতিনিয়ত মানুষের যে সমস্ত কার্যকারিতা, আমরা যে বাসন মাজি, কাপড় কাচি, আমাদের মল মূত্র, বাড়ির যাবতীয় আবর্জনা সব কিন্তু ড্রেনেজ হয়। আমাদের বাথরুমের ইউজের জলটা কিন্তু আলটিমেটলি গিয়ে বেরিয়ে কোনো ড্রেনে মেশে, যে কোনো সিটিতে সমস্ত বাড়ির জল এসে ড্রেনে মেশে, ড্রেন থেকে গিয়ে বড় বড় ড্রেনে পড়ে, তারপরে গিয়ে সেটা নদীতে ছাড়া হয়। তাহলে এরকমভাবে একটা ড্রেনেজ সিস্টেম প্রত্যেক সিটিতে আছে। এবারে এই যে সমস্ত জিনিস যেগুলো আমাদের কার্যকারিতার ফলে উৎপন্ন হচ্ছে, যে সমস্ত আবর্জনা বর্জ্য পদার্থগুলো আমরা বাইরে ফেলে দিচ্ছি, সেইগুলো কিন্তু যে সমস্ত জায়গায় গিয়ে ড্রেনেজ হয়ে পড়ছে, সেখানকার পরিবেশকে দূষিত করছে। আমরা আমাদের ঘর কাপড় কেচে পরিষ্কার করে জলটা ড্রেনের মধ্যে দিয়ে গেল, তারপরে আর চিন্তা করলাম না যে সেই জলটাই যখন গিয়ে নদীতে পড়বে, সেখানকার জলাশয়ে অবস্থিত মাছেদের বা জলজ প্রাণীদের অবস্থাটা কী হবে। তো এরকমভাবে যে দীর্ঘদিন চলে আসছে, তার ফলে প্রতিনিয়তই এই সমস্ত ইউজ ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থ, বাড়ির আবর্জনা, এইগুলো গিয়ে জলাশয়ে বড় বড় নদীতে পড়ার ফলে প্রচুর পরিমাণে জল বিষাক্ত হয়ে উঠছে। নদীর জল দূষিত হয়ে যাওয়ার ফলে সেইগুলো আগের যে বাস্তুতন্ত্র ছিল নদীর আর এখন যে বাস্তুতন্ত্র নদীর, সেইটা ভীষণভাবেই পরিবর্তিত, যেখানে জলজ প্রাণীদের থাকাটা প্রায় দুঃসহ হয়ে উঠেছে। তো এই যে শহরতলির বাড়ি থেকে নির্গত আবর্জনা পদার্থ বা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে বা খাটাল থেকে যে সমস্ত নর্দমার জল, নানা রকম দূষিত পদার্থ, জৈব অজৈব বস্তু মিশে যে দূষিত পদার্থ সমূহ যে জল বেরিয়ে আসছে ড্রেন দিয়ে, সেটাকেই বলা হয় সিউএজ। এই সিউএজ, যেটাকে অনেক সময় স্ল্যাজও বলে, স্ল্যাজ মানে হচ্ছে আরও ঘন। যদি তোমরা দেখে থাকো যে বড় বড় যে ড্রেনগুলো শহরের যে নিকাশি ব্যবস্থা আছে, সেগুলো একদম কালো রঙের জল দিয়ে ভর্তি থাকে, যেগুলোতে দূষিত পদার্থ জমে জমে ওর কালার ওরকম হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে ওখানে ড্রেনেজ দিয়ে অল্প অল্প করে পাস হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলোকে স্ল্যাজ বলা হয়। আর এই দূষিত পদার্থ মানে স্ল্যাজ মিশে থাকা নর্দমার জলকে বলা হয় সিউএজ।
এই সিউয়েজ যদি ডিরেক্টলি গিয়ে নদীতে পড়ে তাহলে নদীর বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে এই সমস্ত সিউয়েজগুলো একটা ট্রিটমেন্ট করে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক পদার্থগুলো সেইগুলো জলাশয়ে ছাড়তে হবে, ডিরেক্টলি সিউয়েজ জলাশয়ে ফেলা যাবে না। তার জন্য মিউনিসিপ্যালিটি থেকে বা বড় বড় সিটিতে বিভিন্ন প্লান্ট বসানো হয়েছে। কি প্লান্ট? এই সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। কীরকম সেই প্লান্ট? বলছে এই যে সমস্ত জায়গায় সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে সেখানে গিয়ে যদি আমি দেখি তাহলে দেখব যেরকমভাবে বড় বড় কিছু ট্যাঙ্ক লাগানো হয়েছে। এরকমভাবে 4টে ট্যাঙ্ক লাগানো থাকে। কি নাম? প্রথম ট্যাঙ্কটার নাম হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক। ডেট্রিটাস ট্যাঙ্ক। সেকেন্ড যে ট্যাঙ্কটা, এটা হচ্ছে ফার্স্ট ট্যাঙ্ক, ডেট্রিটাস ট্যাঙ্ক। সেকেন্ড যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কের নাম হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক। থার্ড যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটার নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আর ফোর্থ হচ্ছে অক্সিডেশন ট্যাঙ্ক। কি করা হয় এখানে? এই যে সমস্ত দূষিত জলে মিশে থাকা কাদা বালি আবর্জনা মল মূত্র কাগজ তন্তুজ পদার্থ ক্লারীয় পদার্থ সমস্ত মিশে যে সমস্ত জল আসছে, মানে সিউয়েজ যে জলটা আসছে সেটাকে পাম্পের সাহায্যে নিয়ে এই ডেট্রিটাস ট্যাঙ্কে প্রথমে আনা হয়। ডেট্রিটাস ট্যাঙ্কে কিছুই না, জাস্ট একটা পার্মানেন্ট ট্যাঙ্ক লাগানো রয়েছে, সেখানে এনে এই সিউয়েজকে ভরে দেওয়া হয় এবং বেশ কিছুদিনের জন্যে এখানে ওই জলটাকে স্ট্যাগন্যান্ট অবস্থায়, মানে স্থির অবস্থায় রেখে দেওয়া হয়। কি হয়? আমরা যদি প্লেনলি এমনি জলে বিভিন্ন পদার্থ মিশে থাকা জলকে রেখে দিই তাহলে কি দেখব? খুব ভারী ভারী যে বস্তুগুলো ওই জলের তলায় আস্তে আস্তে থিতিয়ে পড়ছে। ফলে কী হবে? একেবারে যে ভারী বস্তু যেগুলো আছে সেইগুলো এই ডেট্রিটাস ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়বে, অধক্ষিপ্ত হয়ে যাবে। তো এইভাবে কী হবে যে ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে খুব ভারী বস্তুগুলো তলায় থিতিয়ে পড়লে সেই থিতানো জিনিসগুলোকে না নিয়ে উপরের যে জলটা সেইটাকে নিয়ে পরবর্তী ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়, বা এখান থেকে পাম্পের সাহায্যে পরবর্তী ট্যাঙ্কে ট্রান্সফার করে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে আসা হয়। স্কিমিং ট্যাঙ্কে যখন আনা হয় তখন কী হয়? এটা খুব স্পিড এরকম করে ভাইব্রেট হয় ট্যাঙ্কটা সবসময়। ওতে মোটর লাগানো আছে, স্কিমিং ট্যাঙ্কটা কন্টিনিউয়াসলি সবসময় ভাইব্রেশন হচ্ছে। এবার এই ভাইব্রেশনের ফলে কি হয়? ওই জলের ভেতরে যে সমস্ত হালকা বস্তু স্নেহ পদার্থ এই ধরনের বস্তুগুলো যে মিশে থাকে সেইগুলো এই জলাশয়ের উপরে ভেসে ওঠে। স্কিমিং ট্যাঙ্কের ভিতরে আসা যে জলটা, যেটা অক্সিডেশন ট্যাঙ্ক থেকে ফিল্টার হয়ে এখানে এসছে, সেইটা স্কিমিং ট্যাঙ্কটা কাঁপার ফলে ওই জলের উপরে একটা আস্তরণ ভেসে উঠবে, সেখানে অনেক দূষিত পদার্থগুলো সব ওই দুধের স্বরের মতন উপরে ভেসে থাকবে, যেগুলোকে এখান থেকে কালেক্ট করে ওই জল থেকে অপসারণ করা হয় আর বাকি জলটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়। সেডিমেন্টেশন ট্যাঙ্কে অ্যাকচুয়ালি এই নলটা
খুবই এরকমভাবে অনেকটা পথ অতিক্রম করে জলকে আসতে হয় সেডিমেশন ট্যাঙ্কে, এবং এর ভিতরে খুব স্পিডে ফ্লো করানো হয় জলের। কোন না, ওই সেডিমেশন ট্যাঙ্কে যাওয়ার সময় যে পাইপটা আছে সেইগুলো অনেকগুলো প্যাঁচ খাইয়ে খাইয়ে খুব স্পিডে ওর মধ্যে দিয়ে জলটাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে যখন হঠাৎ করে এই ট্যাঙ্কের ভেতরে ছেড়ে দেওয়া হয়, তখন কি হয়, জলের ফ্লোটা হঠাৎ করে কমার জন্যে ওর ভিতরে ওই জলের সাথে মিশ্রিত থাকা অপেক্ষাকৃত কম ভারী দূষিত পদার্থগুলো সেডিমেন্ট হয়, মানে অধক্ষিপ্ত হয়, তলায় নিচে সঞ্চিত হয়, তলায় নিচে সঞ্চিত হয়। তো এরকমভাবে আগে ভারী বস্তুগুলো সব অপসারণ করা হয়েছে, তারপরে ভেসে ওঠা হালকা বস্তুকে অপসারণ করেছে, তারপরে অপেক্ষাকৃত কম ভারী বস্তুকে ফের সেডিমেন্ট করানো হয়েছে। সেডিমেন্ট করিয়ে বাকি যে অবশিষ্ট যে সিউয়েজ আছে সেটাকে নিয়ে অক্সিডেশন ট্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হয়। এই অক্সিডেশন ট্যাঙ্কে অ্যাকচুয়ালি কী হয়, বিভিন্ন মাইক্রো অর্গানিজম, নানা ধরনের ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এইগুলো অ্যাপ্লাই করা হয়। মানে যখন এই জল থাকে তখন তাতে ব্যাকটেরিয়া, শৈবাল, সবুজ শৈবাল এগুলো অ্যাপ্লাই করা হয়। সেগুলো কি করে, অক্সিডেশন করে, মানে জারিত করে। কাদেরকে জারিত করবে, বিভিন্ন জৈব বস্তুগুলোকে জারিত করবে। এর আগে আমি বিওডি পড়িয়েছি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পড়িয়েছি। সেখানে বলেছি যে অণুজীবগুলো দ্বারা জলে মিশ্রিত জৈব পদার্থগুলো অটোমেটিক্যালি পাচিত হতে থাকে, জারিত হতে থাকে। সেই প্রক্রিয়ায় এখানে অক্সিডেশন করানো হয়। অণুজীব অ্যাপ্লাই করে এখানে এই জলে মিশে থাকা জৈব বস্তুগুলোকে ভাঙা হয়, আরও বেশি পাচিত করে দেওয়া হয়। দিয়ে যে জলটা এবার আসবে সেইটা কিন্তু অত ক্ষতিকারক হবে না, যেটা এই সিওএজে ছিল তার থেকে অনেক কম ক্ষতিকারক হবে। সেইটাকে নিয়ে আমরা এবারে নদীতে ছাড়তে পারি, কৃষিকার্যে ব্যবহার করতে পারি। খাওয়ার উপযুক্ত হবে না, বাট এই কাজগুলো আমরা করতে পারি, সেগুলো কিন্তু কম দূষিত বা কম দূষণ করবে, সেরকমভাবে নদীর বাস্তুতন্ত্রকে হ্যাম্পার করবে না। তো এইভাবে সিওয়েজ ট্রিটমেন্ট করে তারপরে জলকে বাইরে ছাড়তে পারো, না হলে বিভিন্নভাবে যে জলাশয় এই সিওয়েজ গিয়ে পড়বে সেই জলাশয়ের বাস্তুতন্ত্রকে হ্যাম্পার করবে। তো এখানে কি করতে হবে, তোমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন আসবে যে সিওয়েজ কাকে বলে, ইহার ট্রিটমেন্ট পদ্ধতি লেখো। তখন কি করবে, ডিরেক্টলি সিওয়েজ কাকে বলে সংজ্ঞা লিখে সিওয়েজ ট্রিটমেন্ট পদ্ধতি হেডিং করবে, করে 4টে ট্যাঙ্কের নাম লিখবে, ডেট্রিটাস, স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অক্সিডেশন ট্যাঙ্ক। নিয়ে সেই ট্যাঙ্ক সম্পর্কে কী কী হয় এক লাইনে জাস্ট লিখবে, লিখে ওর নিচে একটা ছকের সাহায্যে দিয়ে দেবে। ট্যাঙ্কে ছবি আঁকার দরকার নেই, বইতে অটোমেটিক্যালি দেখবে একটা বক্সের ভিতরে হলুদ কালি দিয়ে সিওএইচ ওয়াটার, ডেট্রিটাস ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক করে ওর নিচে একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, সেই ছকটা ওখানে দিয়ে দিতে হবে, দিলে 3 নাম্বার দেবে। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এনার্জি জেনারেশন, শক্তি উৎপাদন। কিসের মাধ্যমে, সেটা হচ্ছে বায়ো গ্যাসের মাধ্যমে। এখন প্রথমেই আমাদের বায়োগ্যাস জিনিসটা কি জানতে হবে। বায়োগ্যাস হচ্ছে মেনলি যে বায়োগ্যাসের কম্পোজিশন সেটা হচ্ছে কিন্তু CH4 বা মিথেন গ্যাস। বলছে বায়োগ্যাসে মোটামুটি 60 থেকে 70% বায়োগ্যাসে যেটা থাকে সেটা হচ্ছে মিথেন গ্যাস। তাহলে একটা বায়োগ্যাস কয়েকটা গ্যাসের একটা মিশ্রণ, যেটা কি না আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, আগুন জ্বালাতে পারি তার সাহায্যে। তো সেই বায়োগ্যাস যেটা মেনলি বিভিন্ন জৈব বস্তু থেকে উৎপন্ন হয়, সেই বায়োগ্যাসের মেন কম্পোজিশনটাই হচ্ছে মিথেন। 60% থেকে 70% মিথেন থাকে। তারপরে বেশ কিছুটা পোর্শন CO2 থাকে, যেটা 30% থেকে 40% মতন CO2 গ্যাস থাকে। আর খুব অল্প মাত্রায় N2, H2S এই ধরনের গ্যাসগুলো মিশে থাকে। হালকা জলীয় বাষ্প H2O, সাইক্লোক্সিন এই ধরনের কিছু অজৈব গ্যাস ওর সাথে মিশে থাকে। কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের সঙ্গেও থাকতে পারে ওর সাথে। কিন্তু CH4 হচ্ছে মেন বায়োগ্যাস, তারপরেই হচ্ছে CO2 ওর সাথে থাকে। প্রশ্ন হচ্ছে এই বায়োগ্যাস কীভাবে তৈরি করা হয়।
তার আগে জানি বায়োগ্যাস কোথা থেকে তৈরি করা হবে। বায়োগ্যাস তৈরি করার উপায় হচ্ছে আমাদের জৈব বস্তু লাগবে। কি জৈব বস্তু? মেনলি গোবর, সেটা বিভিন্ন পশুর মল হতে পারে, মানুষের মলও হতে পারে, বা নালা নর্দমার যে পাঁক বা যেটাকে স্লাজ বলা হয়, তাতে যদি প্রচুর পরিমাণে জৈব বস্তু মিশে থাকা স্লাজ হয়, বা স্লারি যেটাকে বলা হয়, স্লাজ থেকে অ্যাকচুয়ালি স্লারি এসছে। স্লাজ মানে হচ্ছে একটু আগেই যেটা বললাম, নালা নর্দমা থেকে বিভিন্ন গৃহস্থলী জৈব বস্তু অজৈব বস্তু মিশে যেটা আলটিমেটলি বেরিয়ে আসে একদম ঘন কাদার মতন পাঁক, সেটাকেই বলা হয় স্লাজ। তো এই ধরনের বস্তুগুলো বা কৃষিজ অবশিষ্ট অংশ বা মিউনিসিপ্যালিটি থেকে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থগুলো ডাঙ্ক করা হয় বিভিন্ন জায়গায়, গোবর, মল, সমস্ত বস্তুকে, এই জৈব বস্তুকে আমরা ট্রিটমেন্ট করে সেখান থেকে বায়োগ্যাস তৈরি করতে পারি। তার জন্যে কী করা হয়? তার জন্যে বায়োগ্যাস প্রিপেয়ার করার জন্য অ্যাকচুয়ালি 3 ধরনের ব্যাকটেরিয়া পরপর অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি, প্রথম যে ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া। কি না, এরা হাইড্রোলাইসিস করে। কাকে হাইড্রোলাইসিস করবে? সেলুলোজ, প্রোটিন, এই ধরনের যে পদার্থগুলো ওই জৈব বস্তুর মধ্যে থাকবে সেইগুলোকে ভেঙে দিতে পারে। এরকম ধরনের ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করাকে বলা হয় হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া দ্বারা প্রথম জৈব বস্তুকে ইনিশিয়ালি ভাঙা হয়। কাদেরকে ভাঙে? না সেলুলোজ, প্রোটিন এই ধরনেরকে ভেঙে কি তৈরি করে? না হাইড্রোজেন, CO2, ফ্যাটি অ্যাসিড, ইথানল এই ধরনের পরিবর্তিত করবে। CO2, হাইড্রোজেন, ইথানল, ফ্যাটি অ্যাসিড এই ধরনের পদার্থে পরিণত করবে। তাহলে এরকম হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি আছে যেগুলো অ্যাপ্লাই করা হয়? দেখবে পরিষ্কার করে সায়েন্টিফিক নেম লিখতে হবে, কিন্তু এখানে পরিষ্কার করে বায়োগ্যাসের জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলির নাম লেখো যদি বলে, তাহলে ফার্স্ট হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া যার এক্সাম্পল আসবে ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাসচেরিয়া, রুমিনিকক্কাস, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো নাম লিখতে হবে এবং সায়েন্টিফিক ওয়েতে লিখতে হবে। যেরকম ব্যাসিলাস, এসপি কথাটা অবশ্যই লিখতে হবে, তলায় আন্ডারলাইন করতে হবে, ফার্স্ট অক্ষর ক্যাপিটাল হবে। সেরকমভাবে ক্লোস্ট্রিডিয়াম, অ্যাসচেরিয়া এগুলো হচ্ছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া, যেগুলো এই স্লাজ বা স্লারির সেলুলোজ বা প্রোটিনকে ভেঙে হাইড্রোজেন, CO2, ফ্যাটি অ্যাসিড, ইথানল এই সমস্ত বস্তুতে পরিণত করে। 2 নম্বর যে ব্যাকটেরিয়া টাইপটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া। অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া কি আছে? যেরকম হচ্ছে ডিসালফোভিব্রিও বা সাইট্রাফোমোনাস, এগুলো হচ্ছে সব অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া। কি করে? এই যে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া যেগুলো আমরা অ্যাপ্লাই করলাম, এর আগে অ্যাপ্লাই করে যে পদার্থগুলো উৎপন্ন হলো সেইগুলোর ওপরে এই ব্যাকটেরিয়াগুলো কাজ করে, অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া। যেরকম ডিসালফোভিব্রিও, এই পদার্থগুলোর উপরে যেগুলো হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন পদার্থ, সেইগুলোর উপরে এইগুলো বিয়োজিত করে ভেঙে সেটাকে অ্যাসিটেটে পরিণত করে। তাহলে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ইথানল বা অ্যালকোহলিক পদার্থ যেগুলো উৎপন্ন হলো সেইগুলোকে ও কনভার্ট করে দেয় অ্যাসিটেটে। এবারে এই ইথানল বা অ্যাসিটেট জাতীয় যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে এই অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার ফলে, সেগুলোর উপরে আবার মিথানোজেনিক ব্যাকটেরিয়া ফাংশন করে ওগুলোকে মিথেনে কনভার্ট করে। তাহলে 3 নম্বর যে ধরনের ব্যাকটেরিয়াগুলো অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি আছে? খুবই সহজ, মিথানো ব্যাকটেরিয়াম এসপি দিয়ে দিতে পারো, বা মিথানো ব্যাকটেরিয়াম সোহিঙ্গিনি।
সোহিংগিনি মিথানোব্যাকটেরিয়াম, সোহিংগিনি বা মিথানোব্যাকটেরিয়াম এসপি দিয়ে দেবে। তাহলে বায়োগ্যাস উৎপাদনের যে পদ্ধতি আছে সেটা যদি বলে, আমরা খুব শর্টে 3 ধরনের ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করে দেবো। একটা হচ্ছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া, এক্সাম্পল কিসের থেকে কী রূপান্তরিত করে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া, এক্সাম্পল কিসের থেকে কী রূপান্তরিত করে। তৃতীয়ত হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, এটার কী কাজ। সেইটাই পরীক্ষাতে যখন পড়বে তখন বলবে যে বায়োগ্যাস উৎপাদনের ছকটি উল্লেখ করো। তোমরা বইতে আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি, একটু রিলেট করে এই ছকটা কিন্তু দাগ দেবে, দিয়ে মুখস্থ করবে। যেখানে পরিষ্কার করে ছকে ফার্স্টে লেখা রয়েছে প্রথম পর্যায় বলে তরলীভবন ব্যাকটেরিয়া, তার ইংলিশটাই কিন্তু হচ্ছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া, যেখানে জটিল জৈব বস্তুগুলোকে নিয়ে বিভিন্ন তরল জৈব বস্তুতে পরিণত করছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়ার কাজ, যেটা আমি বললাম যে CO2, H2, ইথানল, জলীয় বাষ্প এগুলোতে রূপান্তরিত করে। দাগ টেনে দিয়ে দ্বিতীয় পর্যায় বলে বইতে লেখা রয়েছে, দেখবে ছকের কাকারে লেখা রয়েছে হলুদ এবং লাল কালো দিয়ে। সেখানে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া বলে যে পদার্থগুলোর ওপরে কাজ করছে আর কী পদার্থ উৎপন্ন করছে সেটা তৃতীয় পর্যায়ে লেখা রয়েছে, যে সরল অ্যাসিডে রূপান্তরিত করছে, যেটা আমরা অ্যাসিটেট বলছি আমি এখানে। তৃতীয় পর্যায়ে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে সরল জৈবগুলোর ওপর থেকে কনভার্ট করে সেটাকে মিথেন বা CO2-তে রূপান্তরিত করে দিচ্ছে, যেটা বায়োগ্যাসের শেষ পর্যায়ে। এরকমভাবে 4টে পর্যায়ে পরিষ্কার করে বায়োগ্যাস উৎপাদনের ছকটা লেখা রয়েছে। যেটা অ্যাড করবে এখানে সেটা তোমরা, যেখানে তরলীভবন ব্যাকটেরিয়া লেখা রয়েছে হাইড্রোলাইটিং ব্যাকটেরিয়া, তার তলায় একটা এক্সাম্পল লিখে দেবে। অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া যেটা লেখা রয়েছে তার তলায় অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল একটা বা দুটো লিখবে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া যেটা উৎপাদনকারী ব্যাকটেরিয়া বলে লেখা রয়েছে সেখানে ওর এক্সাম্পল সায়েন্টিফিক নেম সায়েন্টিফিক ওয়েতে অবশ্যই যেন ওই ছকে লেখা থাকে বলে ওই ছকটা মুখস্থ করতে হবে। আর বায়োগ্যাসের সুবিধা তো আমরা সবাই জানি, কারণ এটা হচ্ছে একটা অপ্রচলিত শক্তি। এইগুলো যত ইউজ করব তত আমরা কয়লা বা ফসিল ফুয়েল, ডিজেল, পেট্রোলের উপরে ডিপেন্ডেন্সটা কমাবো, এবং সেটা উপকার। কারণ এই কয়লা বা পেট্রোল এগুলো কিন্তু পৃথিবীতে ফিক্সড, একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। তো যত আমরা এরকম সূর্যালোক, বায়ু, এরকম অপ্রচলিত শক্তির উপরে ব্যবহার বেশি করব তত আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব। তাহলে দুটো ইম্পর্টেন্ট জিনিস পড়ালাম, একটা হচ্ছে সিওএইচ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি, তার উপকারিতা।